ইকোনমির আজকের ক্লাসে যে টপিক নিয়ে ডিসকাস করবো সেটা হচ্ছে স্ট্রাকচার অফ ইন্ডিয়ান ইকোনমি, যেটা একদম ইকোনমির ইন্ট্রোডাকশন ক্লাসে বলতে পারো। অর্থনীতির ক্লাস আজকে স্টার্ট করছি প্রথমে। এটা এমন একটা বিষয় যেটা তোমাদের না এইচএসে না গ্র্যাজুয়েশনে কোনো সাবজেক্ট হিসেবে ছিল। গুরুত্বপূর্ণ সাবজেক্ট, কঠিন সাবজেক্ট। যতটা ডিটেলসে বা যতটা কনসেপ্ট ক্লিয়ার করে বলার চেষ্টা করা উচিত সেটা আমি করব। তোমরা ভালো করে বোঝার চেষ্টা করবে। যদি কোনো প্রশ্ন থাকে আলোচনার মতো করে ডিসকাস করে নাও, দেখবে এই টপিকটা বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। প্রথম টপিকটা সহজ মনে হবে, কিন্তু যত আমরা এর পরের চ্যাপ্টার ন্যাশনাল ইনকাম, তারপরে প্ল্যানিং, তারপরে আনএমপ্লয়মেন্ট যেটাকে বেকারত্ব বলি, তো যত এই ব্যাপারগুলো ঢুকবো পুরো কিন্তু কনসেপ্টের উপর কিন্তু আমাদের গুরুত্ব দিতে হবে। ওকে, চলো ভালো করে শুনবে, খুব গুরুত্বপূর্ণ। প্রথম যে আমাদের একটা বেসিক ইনফরমেশান জানার দরকার যে বিশ্বের মধ্যে কোন দেশে প্রথম অর্থবিদ্যা, অর্থনীতি বলিনি কিন্তু, অর্থবিদ্যা চর্চা শুরু হয়। কেউ বলতে পারবে? এটা কিন্তু কমন কোশ্চেন, জিকে ফরম্যাটের জন্য ইম্পর্টেন্ট। কোন দেশে প্রথম শুরু হয় বলা যাবে? কেউ বলতে পারবে? বৈশাখী রিয়া না, বৈশাখী রিয়া তোমাদের বলা উচিত, বলো ইতুরও বলা উচিত। কেউ কিচ্ছু পড়োনি। কোন দেশে প্রথম অর্থবিদ্যা চর্চা শুরু হয়? নোট ডাউন করে নাও, ফার্স্ট গুরুত্বপূর্ণ পয়েন্ট। প্রাচীন গ্রিসে, প্রাচীন গ্রিসে সর্বপ্রথম অর্থবিদ্যা চর্চা শুরু হয়। অর্থবিদ্যা চর্চা শুরু হয়। একটা জিনিস বলে রাখি, আমি কিছু নোটস তোমাদের প্রোভাইড করব, ইংলিশে প্রোভাইড করব, বাংলায় পড়াচ্ছি, একটু ভালো করে দেখে নেবে। কারণ বেঙ্গলিতে ইকোনমিক্সে সেভাবে কিন্তু নোট ভালো নেই, আমাদের ইংলিশ নোটের উপর কিন্তু ডিপেন্ড করতেই হবে। চলো, প্রাচীন গ্রিসে তো লার্ন করো, খুব গুরুত্বপূর্ণ। নেক্সট যেটা খুব গুরুত্বপূর্ণ, যে ফাদার অফ পলিটিক্যাল ইকোনমি কাকে বলা হয়? নেক্সট পয়েন্ট, এটা কিন্তু জানা উচিত। ফাদার অফ ইকোনমি বা ফাদার অফ পলিটিক্যাল ইকোনমি কেউ বলতে পারবে? অ্যাডাম স্মিথ, এটা আমরা প্রত্যেকে জানি। ফাদার অফ পলিটিক্যাল ইকোনমি, নোট ডাউন করো কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। অ্যাডাম স্মিথ, ওকে, কোনো অসুবিধা নেই। এই অ্যাডাম স্মিথকেই আবার বলা হয় কি? অ্যাডাম স্মিথকেই বলা হয় ফাদার অফ ম্যাক্রো ইকোনমি। আমি ম্যাক্রো ইকোনমি মাইক্রোইকোনমির ব্যাপারগুলো পরে আসবো। ম্যালমাসের তত্ত্ব বলো বা ডেভিড রিকার্ডোর বিভিন্ন বইয়ের কথা আমি পরে এগুলো উল্লেখ করব। একদম আমরা ডাইরেক্ট, ভালো করে শোনো, ডাইরেক্ট আমরা যদি যাই আর কি কোনো টপিক ওয়াইজ ভাগ করি, তাহলে ইকোনমিকে নর্মালি কটা ভাগে ভাগ করতে পারি? ইকোনমিকে ভালো করে শোনো, দুটো ভাগে ভাগ করা যায়। নোট ডাউন করবে, ইকোনমিকে দুটো ভাগে ভাগ করতে পারি। কি 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 ভাগ? এক্ষুনি বললাম একটা ভাগ, আর একটা ভাগও তোমরা জানবে, দ্যাট ইজ, নোট ডাউন করো, মাইক্রো ইকোনমি, মাইক্রো ইকোনমি, আর একটা কি? ম্যাক্রো ইকোনমি। মাইক্রো ইকোনমি আর একটা হচ্ছে ম্যাক্রো ইকোনমি, কোনো অসুবিধা নেই। একটা ইকোনমি হচ্ছে মাইক্রো ইকোনমি, একটা ম্যাক্রো ইকোনমি। দেখো দুটোর পার্থক্য কি? দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেউ বলতে পারে দুটোর ডিফারেন্স কি? ভালো করে শোনো, মাইক্রো ইকোনমি বলতে যেখানে যেখানে কোনো দ্রব্যের চাহিদা ও যোগান নিয়ে আলোচনা করা হয়। মাইক্রো বলতে ক্ষুদ্র, ম্যাক্রো বলতে তুলনামূলক বৃহৎ পরিসর। তাহলে জাস্ট এই পয়েন্টটাকে লিখে নাও, তাহলে কথাটা বুঝতে পারবে। ক্ষুদ্র পরিসর কথাটা নোট ডাউন করো, এখানে লিখে রাখো বৃহৎ পরিসর। ক্ষুদ্র পরিসর, এখানে লেখো বৃহৎ পরিসর। তোমাদের প্রথম ক্লাস নিচ্ছি ইকোনমির, পরপর সপ্তাহে একটা করে ক্লাস রাখবো, ইকোনমি কিন্তু এগিয়ে যাবে। দেখো এবার এই ক্ষুদ্র পরিসর বৃহৎ পরিসর লেখার পরে যেটা গুরুত্বপূর্ণ, কম্পেয়ারটা করলে বুঝতে পারবে, এখানে কোনো একটা বিশেষ দ্রব্য, সে একটা কারো ধান হতে পারে, চাল হতে পারে, কোনো সবজি হতে পারে, কোনো দ্রব্যের চাহিদা ও যোগান, এটা হচ্ছে প্রধান ভিত্তি মাইক্রো ইকোনমি। নোট ডাউন করো, কোনো দ্রব্যের, কোনো দ্রব্যের চাহিদা ও যোগান, চাহিদা ও যোগান, এই হলো মাইক্রো ইকোনমির প্রধান ভিত্তি। তাহলে ম্যাক্রো ইকোনমির ভিত্তি কি? ম্যাক্রো ইকোনমি কি ভিত্তি? এটা কোনো ভৌগোলিক ক্ষেত্র দ্বারা আবদ্ধ, অর্থাৎ কোনো দেশের ক্ষেত্রে, ভালো করে শুনবে, কোনো দেশের জাতীয় আয় ও ব্যয়ের পরিমাপ। তাহলে এটা একটা জিনিসের, ছোট্ট জিনিস, কোনো মানুষের দ্বারা চাহিদা বা কতটা যোগান দিতে পারবো তার উপর আলোচনা করা হচ্ছে। এটা সমগ্র দেশের ব্যাপার। নোট ডাউন করো, দেশের জাতীয় আয় ও ব্যয়ের পরিমাপ, জাতীয় আয় ও ব্যয়ের পরিমাপ। কোনো অসুবিধা নেই, দেশের জাতীয় আয় ও ব্যয়ের পরিমাপ। কোনো অসুবিধা হলে আমাকে বলবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপরে ভালো করে শোনো,
এই যে এর মাইক্রো ইকোনমির আর একটা গুরুত্বপূর্ণ আমাদের জানার যেটা দরকার, যে দ্রব্যের উৎপাদন ও বন্টন। দ্রব্যের উৎপাদন, উৎপাদন বলতে উৎপাদন ব্যয় ও উৎপাদন পদ্ধতি দুটোই কিন্তু ইকোনমির পার্ট। উৎপাদন ও বন্টন, বন্টন বলতে উৎপাদন তো করা হলো, কোন বাজারে কিভাবে এটাকে বন্টন করলে যে তৈরি করছে বাজার তার একটু কিছুটা ইকোনমিক ডেভেলপমেন্ট হবে, এটা কি, এটা মাইক্রো ইকোনমি এই বিষয়টা দেখে। আর ম্যাক্রোর ক্ষেত্রে কি হয়, ম্যাক্রো হচ্ছে নেক্সট যেটা পয়েন্ট, অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক নীতি, অন্যান্য দেশের সঙ্গে অন্যান্য দেশের সঙ্গে বাণিজ্যিক নীতি। কোনো অসুবিধা নেই, তাহলে ব্যাপারটা তোমরা পার্থক্যটা আশা করি বুঝতে পারছো, যে এই মাইক্রো বলতে কোনো ছোট্ট জিনিসের রেসপেক্টে ছোট্ট মানে জায়গা জুড়ে এর পরিসর, আর এর কি, এর তুলনামূলক অনেক বৃহৎ ক্ষেত্রে। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? এইগুলো কিন্তু হচ্ছে প্রধান দুটোর পার্থক্য। এছাড়া আর কি পার্থক্য আছে বা আর কি আমরা কন্ডিশন বলতে পারি, ভালো করে শোনো। কোনো কোনো দ্রব্য ক্রয়ের সময় ক্রেতার আচরণ, ক্রেতার আচরণ বলতে কি, যে সেই ক্রেতা কোনো দ্রব্য কিনে সেই দ্রব্যটাকে কতটা স্যাটিসফাই হচ্ছে, এটা কে দেখে, এটা কিন্তু মাইক্রো ইকোনমি দেখে, যেটা আমরা রিভিউ বলি। আমরা অনলাইন শপিংয়ে অনেকেই অভ্যস্ত, সেখানে আমরা কি দেখি, সেখানে বিভিন্ন রিভিউ দিতে দেখি, কেউ ভালো বলে কেউ খারাপ বলে, নিজে কেমন খুশি হলে ভালো বলে, অপছন্দ হলে খারাপ বলে, হ্যাঁ কি না? তাহলে এই ক্রেতার আচরণ যেটা, এই ক্রেতার আচরণ কিন্তু এটা মাইক্রো ইকোনমির একটা গুরুত্বপূর্ণ উপাদান বিশেষ। ক্রেতার আচরণ, বিহেভিয়ার অফ দ্য কাস্টমার। আর ম্যাক্রোর ক্ষেত্রে কী হবে এই ব্যাপারটা, ম্যাক্রোর ক্ষেত্রে দেখো ভালো করে শোনো, যে এখানে ক্রেতা টেতা অনেক প্রচুর পরিমাণ ক্রেতা নিয়ে তো এই ম্যাক্রো ইকোনমি গঠিত হচ্ছে, একজন ওপর নয়। একদম একটা ভারতের কথা যদি বলি, প্রায় 100 কোটি মানুষ প্রত্যেক দিন বিভিন্ন জিনিস কিনছে, কোনো জিনিস বিক্রি করছে, সবার ইকোনমিক যেটা চিন্তাভাবনা বা লাভ লস যাই বলো, সবটাই এফেক্ট পড়ছে কার ওপর, দেশের ওপর। দেশের ইকোনমি বলতে কোনটা, ম্যাক্রো ইকোনমি। তাহলে বুঝতে পারলে, তাহলে প্রচুর ক্ষুদ্র ক্ষুদ্র মাইক্রো ইকোনমি নিয়ে তবে বৃহৎ পরিসরে ম্যাক্রো ইকোনমি গঠিত হয়। ইয়েস অর নো প্রত্যেকে বুঝতে না পারলে বলবে আমাকে, হ্যাঁ কি না? তাহলে শুনে নাও, এর যেটা গুরুত্বপূর্ণ, ক্রেতার আচরণের ওপর গুরুত্ব না দিয়ে এরা কাকে গুরুত্ব দেয়, যে সমস্ত ইনস্টিটিউশনগুলো বা যে সমস্ত সংস্থাগুলো টাকা টাকা বা মূল্য নিয়ে ডাইরেক্ট ক্রেতার সঙ্গে ডিল করে। যেমন কে ডিল করে, আমরা কোনোদিন আরবিআইকে টাকা জমা দিই না, আমরা অর্থমন্ত্রককে টাকা জমা দিই না, আমরা টাকা জমা করি কার সঙ্গে, সরকারের কোন লোককে টাকা জমা দিই, কোন ইনস্টিটিউশনে টাকা জমা দিই, সেটা হচ্ছে ব্যাংকে, হ্যাঁ কি না? তাহলে নোট ডাউন করো, দেশের মধ্যে ও বাইরে, দেশের মধ্যে ও বাইরে ব্যাংক সংক্রান্ত আলোচনা বা ব্যাংকের সাথে আলোচনা, ব্যাপারটা ভালো সময়, ব্যাংকের সাথে আলোচনা, ওকে? এটা কি, এটা হলো ম্যাক্রো ইকোনমির পার্ট। তাহলে আশা করি বুঝতে পেরেছো, হ্যাঁ কি না? এই মাইক্রো ইকোনমি আর ম্যাক্রো ইকোনমির ডিফারেন্স নিশ্চয়ই তোমাদের কাছে ক্লিয়ার, বলো বোঝা গেছে কি না? কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করবে, না হলে কিন্তু আমি এগোবো না। কেন, এই টপিকটা ইতিহাস ভূগোল নয় যে ইনফরমেশান মনে রাখলে হবে, এখানে কিন্তু প্রচুর কোশ্চেন কনসেপ্টের ভিত্তি করে হয়। তাই কোনো টপিক যদি না বুঝতে পারো আমি কিন্তু তৎক্ষণাৎ বলতে থাকবো, তৎক্ষণাৎ তোমরা বুঝতে পারো। গেছে বোঝা? ইয়েস অর নো? হয়েছে তো? চলো এবার নেক্সট আবার ইকোনমিকে ভাগ করবো আমরা, ইকোনমি অনেকগুলো ভিত্তিতে ভাগ করব, এবার আবার ইকোনমিকে ভাগ করব, আবার আমরা ইকোনমিকে ভাগ করব, কিন্তু কার ওপর, অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে। নোট ডাউন করে নাও, অর্থনৈতিক ব্যবস্থার উপর ভিত্তি করে। ভালো করে শোনো, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এই ইকোনমিতে ভাগ করছি, অর্থনৈতিক ব্যবস্থার উপর ভাগ করব, যেখানে যেখানে ব্যবস্থাটা কোন মালিকানা নির্ভর বা মালিক পক্ষর সঙ্গে রাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে কীভাবে সম্পর্ক, তার উপর ভিত্তি করে আমরা এই ইকোনমিকে কটা ভাগ করতে পারি, 3টে ভাগে। খুব গুরুত্বপূর্ণ, কি কি 3টে ভাগ, অনেকেই জানো অনেকেই জানো না, বলতে পারবে কি কি 3টে ভাগ? ফার্স্ট যেটাকে বাংলায় বলতে পারি ধনতান্ত্রিক অর্থনীতি, ধনতান্ত্রিক অর্থনীতি, যেটা ইংলিশে কি বলতে পারি, ক্যাপিটালিস্ট ইকোনমি, ক্যাপিটালিস্ট ইকোনমি, ধনতান্ত্রিক অর্থনীতি হচ্ছে
নেক্সট নোট ডাউন করো সমাজতান্ত্রিক। সমাজতান্ত্রিক অর্থনীতি, এইটাকে অনেক জায়গায় না রাষ্ট্র অর্থনীতিও বলা হয়। সমাজতান্ত্রিক অর্থনীতি বা রাষ্ট্র অর্থনীতি বা স্টেট ইকোনমি, ওকে, বা একে আরেক নামেও বলা হয়, দ্যাট ইজ সোশ্যালিস্ট ইকোনমি। সোশ্যালিস্ট ইকোনমি বা আরও কিছু স্পেশাল নাম ইউজ করা হয়, কমান্ড ইকোনমি অর প্ল্যান্ড ইকোনমি। কমান্ড ইকোনমি অর প্ল্যান্ড ইকোনমি, তাহলে ভালো করে মনে রাখো, এটাকে রাষ্ট্র অর্থনীতি বা সমাজতান্ত্রিক অর্থনীতি বা স্টেট ইকোনমি, এছাড়াও সোশ্যালিস্ট ইকোনমি বা কমান্ড ইকোনমি বা প্ল্যান্ড ইকোনমি হিসাবেও এটাই কিন্তু উল্লেখ করা হয়, অসুবিধা নেই। নেক্সট হচ্ছে মিশ্র অর্থনীতি, যাকে ইংলিশে বলা হয় মিক্সড ইকোনমি। হয়েছে, কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। এই তিনটে কিন্তু বেশ ইম্পর্টেন্ট, এর ওপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। ভালো করে শোনো, ধনতান্ত্রিক, সমাজতান্ত্রিক আর মিশ্র। প্রথম আমরা আলোচনা করব, ভালো করে শুনে নাও, প্রথম আলোচনা করব এই ধনতান্ত্রিক অর্থনীতি বলতে আমরা কি বুঝি। প্রথমে যে কোশ্চেন আসে যে এই ধনতান্ত্রিক বা ক্যাপিটালিস্ট ইকোনমি কোন সময় থেকে উদ্ভব হয় বলতে পারবে? ভালো করে শুনে নাও। ইংল্যান্ডে যখন শিল্প বিপ্লব হয়, যেটা আমরা ক্লাস 7-8 ইতিহাস বইয়ে পড়েছি, যখন শিল্প বিপ্লব হয় ইংল্যান্ডে, তখন এর উদ্ভব হয়। ফার্স্ট পয়েন্ট লিখে নাও, এর উদ্ভব হয় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময়। আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, যাদের আছে ভালো, কিন্তু যদি না থাকে একটা ইকোনমির ফেস খাতা বানাও, প্রত্যেক সপ্তাহে একটা করে ইকোনমি ক্লাস রাখার চেষ্টা করব আমি, যেখানে ইকোনমি চ্যাপ্টার ওয়াইজ পর এগোবে। টার্গেট থাকবে আমার মার্চের 15 তারিখের মধ্যে টোটাল ইকোনমি কিন্তু কভার করে দেওয়ার, একদম পুরোপুরি। বেশি সময় লাগে না গোটা ইকোনমি কভার করতে, সপ্তাহে একটা করে ক্লাস নিয়ে কিন্তু হয়ে যাওয়া উচিত। ওকে, তাহলে ফার্স্ট পয়েন্ট, এই ধনতান্ত্রিক বা ক্যাপিটালিস্ট ইকোনমির ফার্স্ট পয়েন্ট, এর উদ্ভব হয় ইংল্যান্ডের শিল্প বিপ্লবের সময়। এছাড়া এটা তো একটা ইনফরমেশান। তাহলে ধনতান্ত্রিক বলতে কী বলি, কি বুঝি আমরা? ভালো করে শুনবে, ভালো করে শোনো, এখানে কিন্তু একটা বিশেষ টার্মের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেটা হচ্ছে ডিভিশন অফ লেবার বা শ্রমের বন্টন। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শ্রমের বন্টন কোন ধরনের অর্থনীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? নোট ডাউন করবে, শ্রমের বন্টন এর ওপর কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে, এর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। এবার আমাকে কেউ বলবে শ্রমের বন্টন বলতে কি? কি মনে হয় দেখি কে বলতে পারে, কি মনে হয় শ্রমের বন্টন বলতে কি? অর্থাৎ এই ইকোনমিতে সমাজে বিভিন্ন মানুষের শ্রম ভাগ করে দেওয়া থাকে। অর্থাৎ শ্রম বা লেবার যেটাকে বলি, সেটা সমাজের বিভিন্ন মানুষ একটা সংস্থাকে বা যে সংস্থার আন্ডারে বা তারা কাজে যুক্ত, তাদের মুনাফা অর্জনের জন্য সমস্ত কিছু করবে বিভিন্ন বন্টন অনুযায়ী। কথাটা বোঝা গেল? তাহলে এই ইকোনমির এই যে ধনতান্ত্রিক, এই যে ক্যাপিটাল বা ক্যাপিটালিস্টিক, এর ইকোনমির মেন উদ্দেশ্যটা কি, মেন লক্ষ্য কি? এদের লক্ষ্য হলো মুনাফা সর্বোচ্চকরণ। নেক্সট নোট ডাউন করো, এই ইকোনমির মূল লক্ষ্য হলো মুনাফা সর্বোচ্চকরণ। কথাটা বুঝতে পারলে? মুনাফা সর্বোচ্চকরণ। কোনো অসুবিধা হলে বলবে আমাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অর্থাৎ আমরা কতটা প্রফিট করছি, সেই প্রফিটটা কতটা করছি ইম্পর্টেন্ট নয়, যে ক্যাপিটালিস্ট ইকোনমি চালাচ্ছে বা যাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, আমি একটু পরে আসছি কার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, তো সেখানে যে সংস্থাই হোক, তারা যেন মুনাফা বা প্রফিট সবচেয়ে বেশি পায়, এটাই হবে এই ইকোনমির লক্ষ্য। কথাটা বুঝতে পারলে? হ্যাঁ কি না? ভালো করে শোনো, এরপরে যেটা জানার দরকার, এতে যেটা বলেছে, যে এখানে অ্যাকচুয়ালি মালিক কারা? এখানে কিন্তু দেশের থেকে ব্যক্তিগত মালিকানা অনেকাংশে বৃদ্ধি পায়। নোট ডাউন করো, ব্যক্তিগত মালিকানার সংখ্যা বেশি। তাহলে যে সমস্তই অর্থনীতি বা যা অর্থনীতির মূল উপাদান, তাহলে এগুলো কি?
এগুলো সম্পূর্ণ হবে ব্যক্তিগত। কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হচ্ছে। এরপরে কেউ ওটা বলতে পারবে এই ধনতান্ত্রিক অর্থনীতির নেগেটিভ দিক কী? কেউ বলা যাবে? দেখো, অবশ্যই নেগেটিভ দিক আছে। কি নেগেটিভ দিক? এর ক্ষেত্রে কি হয়, সমাজে না একচেটিয়াভাবে যারা ব্যক্তিগত মালিক রয়েছে তাদেরই প্রতিপত্তি, অর্থনৈতিক সমৃদ্ধি অনেকভাবে বৃদ্ধি পায়, যার ফলে সমাজে কি হয়, যার ফলে সমাজে বৈষম্য অর্থাৎ অর্থনৈতিক বৈষম্য কিন্তু তৈরি হয়। গরিব মানুষ গরিব হতে পারে, বড় লোকরা যারা আছে রিচ আরও রিচ হতে পারে। এই গেল ধনতান্ত্রিক অর্থনীতির বৈশিষ্ট্য। বা এই ক্যাপিটালিস্ট ইকোনমি বা ধনতান্ত্রিক অর্থনীতি কোন দেশে লক্ষ্য করা যায়, এটা তো বলা উচিত। এটা কিন্তু বলা উচিত কোন দেশে লক্ষ্য করা যায়। দুটো এক্সাম্পল দেওয়া উচিত। আমেরিকা যুক্তরাষ্ট্র, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, এই সমস্ত দেশে কিন্তু এই ধনতান্ত্রিক অর্থনীতি লক্ষ্য করা যায়। হচ্ছে হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। নেক্সট যেটা নোট ডাউন করবে, সমাজতান্ত্রিক বা রাষ্ট্র। দেখো, সমাজতান্ত্রিকের থেকে না আগে এই টাইপটাকে স্টেট ইকোনমি বলা হতো। কেন? এই স্টেট ইকোনমির দুটো পার্ট ছিল, বলে এটাকে লিখতে হবে না। একটা সমাজতান্ত্রিক বা সোশ্যালিস্ট, আর একটা হচ্ছে কমিউনিস্ট। সোশ্যালিস্ট বলতে যেটা হচ্ছে সোভিয়েত ইউনিয়নে যে ধরনের অর্থনীতি চলতো সেটাকে বলা হতো সোশ্যালিস্ট ইকোনমি। আর যেটা হচ্ছে চীনে যেটা চলতো, চীনে রিপাবলিক অফ চায়না যেটা চলতো সেটা হচ্ছে কি, সেটা কমিউনিস্ট ইকোনমি। এই কমিউনিস্ট আর সোশ্যালিস্ট এদেরকে একসঙ্গে রাষ্ট্র ইকোনমি বা স্টেট ইকোনমি বলা হয়। কিন্তু বর্তমানে দেখা যায় যে কমিউনিস্ট বা এই ভাবধারা থেকে বেরিয়ে এসে পুরোপুরি ইকোনমির ক্ষেত্রে গুরুত্ব আরোপ করা হয় কার ওপর? সমাজতান্ত্রিকের ওপর বা সোশ্যালিস্টের ওপর। তাই সোশ্যালিস্টটা বিশেষভাবে স্থান পেয়েছে। ওকে, তাহলে এই অর্থনীতিতে কি হয়? এই অর্থনীতির ভিত্তি কি? এই অর্থনীতির ভিত্তি বা এই অর্থনীতির প্রধান ব্যাপার হলো, ভালো করে শুনে নাও, যে উৎপাদন যেটা হবে এটা সরকারের অধীনস্থ থাকবে। ওকে, তাহলে নোট ডাউন করো, উৎপাদন সরকারের অধীনস্থ, সরকারের অধীনস্থ। বোঝা গেছে? তাহলে যে একটা কৃষিজীবী মানুষ উৎপাদন করছে, কিন্তু কৃষিজীবী মানুষ যে উৎপাদন করছে এর যে মালিক, হয়তো তোমার মনে হতে পারে এই জমির মালিক একটা মানুষ, একজন, তো সে উৎপাদন যে করবে, জনগণ যে উৎপাদন করবে, সেটা কি হবে? সেটা উৎপাদন করবে, উৎপাদনের জন্য লেবারের যে টাকাটা সেটা পাবে, কিন্তু উৎপাদন যে জিনিসটা, ক্রপ যে শস্যটা উৎপাদন করলো সেটা কার হবে? সেটা কিন্তু সরকারের। এবার সরকার ঠিক করবে সেই চালটাকে, সেই গমটাকে, সেই ক্রপটাকে নিয়ে কোন বাজারে কিভাবে সে ইউটিলাইজ করবে। কথাটা বুঝতে পারলে? তাহলে যেটা ধনতান্ত্রিকে ছিল মালিক নির্ভর, এখানে হয়ে যাচ্ছে কি সরকার বা রাষ্ট্র নির্ভর। কথাটা বুঝতে পারলে? কোনো অসুবিধা থাকলে বলবে আমাকে। তাহলে এখানে যারা লক্ষ্য ছিল মুনাফা সর্বোচ্চকরণ, এখানে এদের লক্ষ্য কি হওয়া উচিত, বা এই ধরনের ইকোনমির কি লক্ষ্য? এদের লক্ষ্য হচ্ছে, ভালো করে শুনে নাও, যে কল্যাণমুখী রাষ্ট্র গঠন। লিখে নাও, এদের মূল লক্ষ্য কল্যাণমুখী রাষ্ট্র গঠন, কল্যাণমুখী রাষ্ট্র গঠন, কল্যাণমুখী রাষ্ট্র গঠন। কোনো অসুবিধা নেই, হ্যাঁ কি না? বোঝা না গেলে বলবে আমাকে। এরপরে ভালো করে শোনো, এক্ষেত্রে কি হতো, এদের দাম বা কোনো জিনিসের দ্রব্যমূল্য কার উপর ডিপেন্ড করতো? সম্পূর্ণ ডিপেন্ড করতো মালিক পক্ষের বা যারা কোনো কিছু সামলাচ্ছে বা যারা কর্তৃপক্ষ তাদের ওপর। এখানে কার উপর ডিপেন্ড করবে? এখানে বাজার দর কার উপর নিয়ন্ত্রিত? কে নিয়ন্ত্রণ করবে? কে নিয়ন্ত্রণ করবে? সরকার। নোট ডাউন করো যে দাম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, দাম সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। ওকে, এর একটা পজিটিভ দিক কি? এর পজিটিভ দিক হলো এতে যেটা বোঝা যায় যে এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হলো যে এদের সামাজিক বৈষম্য এটা কিন্তু অনেকাংশেই কমে যায়। সামাজিক বৈষম্য কিন্তু অনেকাংশেই কমতে থাকে। বুঝতে পারলে? কোনো অসুবিধা নেই। চলো, কোন কোন দেশে এই ধরনের অর্থনীতি লক্ষ্য করা যায়? নোট ডাউন করবে, রাশিয়া, চীন, কিউবা প্রভৃতি। অর্থাৎ যে সমস্ত দেশে বিভিন্ন কমিউনিস্ট বা বামপন্থী শাসন আছে সেখানে কিন্তু সমাজতান্ত্রিক একটা ভাবধারা বা অর্থনীতি লক্ষ্য করা যাচ্ছে। হচ্ছে, এবার চলে এসো মিক্সড বা মিশ্র। মিশ্র বলতে কোনটা? যেখানে যে অর্থনীতিতে ধনতন্ত্র বা ধনতান্ত্রিক বা সমাজতান্ত্রিক উভয়ের উপস্থিতি লক্ষ্য করা যায়। হ্যাঁ কি না? কোনো অসুবিধা নেই।
এবার এই অর্থনীতি প্রথম যেটা গুরুত্বপূর্ণ, যে কে এর প্রপোজাল দেয়। আগে তো এটা কি ছিল, আগে এই শিল্প বিপ্লবের পর থেকে হয় ধনতান্ত্রিকের যখন সামাজিক বন্টন একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে, সেখান থেকে সমাজতান্ত্রিক। তাহলে মিশ্র ধারণা কে দিল, কত সালে দিল? নোট ডাউন করে নাও, 1900 সালে অর্থনীতিবিদ, ভালো করে শুনবে, অর্থনীতিবিদ জে এম কেইনস এর ধারণা দেন। কোনো অসুবিধা হলে বলবে, জে এম কেইনস এর ধারণা দেয়। এবার প্রথম কবে এর ইমপ্লিমেন্টেশন বা শুরু হয়? 1948 সাল। কোথা থেকে শুরু হয়? ভারতে। ওকে, যখন ভারতে স্বাধীনতার পরে প্রথম শিল্পনীতি গ্রহণ করা হচ্ছে, তখন থেকেই এই মিক্সড ইকোনমি ভারতের অর্থনীতিতে স্থান পায়, এবং আমরা এখনো পর্যন্ত এটাকে ফলো করে চলেছি। বুঝতে পারলে? হ্যাঁ কি না? তাহলে ভারত কোনটাকে ফলো করছে? অ্যাকচুয়ালি ভারতের ব্যাপারটা কি দেখো, ভারতের যারা সেই সময় এই প্ল্যানিং ব্যাপারগুলো বা এই যে প্রত্যেকটা স্টেপ যে নিয়েছিল, তারা কোন দিকে যাবে এই ব্যাপারটা কিন্তু একটা সমস্যা ক্রিয়েট করেছিল। তারা দুদিক থেকেই ভালো গুণগুলোকে নিয়ে একটা মিক্সড ইকোনমি তৈরি করার পক্ষে ছিলেন, যেটা ভারতের প্রথম শিল্পনীতি গ্রহণের মাধ্যমেই কি হয়, লিখে রাখো জাস্ট, ভারতে প্রথম শিল্পনীতি গ্রহণের সঙ্গে সঙ্গে এটা হয়। লিখে রাখো, ভারতে প্রথম শিল্পনীতি গ্রহণের সময়। ওকে, অসুবিধা নেই। এখানে কি হয়, এখানে ব্যাপারটা কি, ভালো করে শুনবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে কি হয়, এখানে যেটা গুরুত্বপূর্ণ হয়, সরকারি ও বেসরকারি, ভালো করে শুনবে, ক্ষেত্রের সহাবস্থান। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। সরকারি ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান। হ্যাঁ কি না? বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান। হ্যাঁ কি না? আমাদের এখানে যেমন সরকারি সেক্টর রয়েছে, যেটাকে আমরা পাবলিক সেক্টর বলি, আর একটা কী রয়েছে, প্রাইভেট সেক্টর রয়েছে, এটা কোনো ব্যক্তি মালিকানা সর্বস্ব। হ্যাঁ কি না? এবার বর্তমান সরকার কি? বর্তমান সরকার অনেকাংশেই, ভালো করে শুনে রাখবে, বর্তমান কিন্তু ধনতান্ত্রিক অর্থনীতির পক্ষে কিন্তু অগ্রসর। হ্যাঁ কি না? আমাদের সরকার বা বর্তমান যে চলছে এখন, এটা কিন্তু পুরোপুরিভাবে দেখা যাচ্ছে আমরা আর মিক্সড ইকোনমি থেকে আস্তে আস্তে ক্যাপিটালিস্ট ইকোনমির দিকে মুভ করছি, যার একটা বাস্তবিক এক্সাম্পল কি, সেটা হচ্ছে বিএসএনএল এর বসে যাওয়া। হ্যাঁ কি না? তোমরা ভেবে দেখো, আজ থেকে 10 বছর পিছনে ফিরে যাও, 11 সাল, আরও 5 বছর পিছিয়ে যাও, 2006 সাল, প্রত্যেক ঘরে কম বেশি ল্যান্ডফোন থাকতো। হ্যাঁ কি না? অনেকে ঘরে ল্যান্ডফোন থাকতো না। আমাদের প্রত্যেকটা পাড়াতে একটা করে এসটিডি আইএসডি পিসিও একটা বুথ থাকতো। হ্যাঁ কি না? সেখানে আমরা কোনো যতটাই হোক ফোনে কথা বলতাম। কথা বলার পরে যেমন আমরা কারেন্ট ব্যবহার করার পরে যেমন কারেন্টের বিল আসে, তেমনি কথা বলার পরে মাসের লাস্টে বিল আসতো, যেটাকে আমরা পোস্টপেড বিল বলি। হ্যাঁ কি না? পোস্টপেড বলতে কি বুঝি, যেটা পরবর্তী ক্ষেত্রে পে করছি, পোস্টপেড বিল থাকতো। তারপরে কি হলো, মোবাইল এলো। মোবাইলের সঙ্গেও কিন্তু বিএসএনএলের সিম ছিল, অনেকের বিএসএনএল সিম দিয়েই প্রত্যেকের মোবাইলের কথা বলা বা শুরু। তার সঙ্গে কোন কোন সিম ছিল ওই সময় মনে করে দেখো তো, কী ছিল? এয়ারটেল প্রথম থেকেই ছিল। সেই সময় কি ভোডাফোন ছিল? সেই সময় কিন্তু ভোডাফোন ছিল না। সেই সময় ভোডাফোনের নাম কী ছিল? হাচ ছিল, হাচ। আশা করি শুনে থাকবে বা জেনে থাকবে। তারপরে কি ছিল? টাটার আলাদা একটা ছিল, টাটা ইন্ডিকম। হ্যাঁ কি না? তার মোবাইলও পাওয়া যেত। এমটিএস ছিল ওই সময়, টাটা ইন্ডিকম, এইসব ব্যাপারগুলো ছিল। পরবর্তী ক্ষেত্রে এর একটা আরম্ভ হলো, রিলায়েন্সের একটা আলাদা করে সিডিএমএ দিয়ে একটা আলাদা সিম প্লাস ফোন দিয়ে শুরু হয়েছিল। পরবর্তী ক্ষেত্রে নরওয়ে থেকে ইউনিনর এসছিল। হ্যাঁ কি না? তারপরে হচ্ছে আদিত্য বিড়লা গোষ্ঠীর আইডিয়া এসছিল। তাহলে বিএসএনএল বাদ দিয়ে প্রত্যেকটা কমিউনিকেশানের যে নেটওয়ার্ক সিস্টেম প্রাইভেট ছিল। তারপরে আস্তে আস্তে যখন আমরা মোবাইলের ক্লাসিফিকেশান আস্তে আস্তে ইনক্রিজ করলো, জাস্ট ভেবে দেখো, প্রত্যেকের ছোটোবেলাটা মনে থাকা উচিত, যখন ক্লাসিফিকেশানটা আস্তে আস্তে বাড়লো, তখন একটা ছোটো মোবাইল থেকে, যেখানে শুধুমাত্র সাদা কালো মোবাইল, তারপরে এফএম চলা, সেখান থেকে স্ক্রিন বড় হতে হতে হচ্ছে টাচের দিয়ে গেল, সেখান থেকে প্রথম 3G, 2G এলো, 2Gর পর 3Gর পর 4G। যখন এইভাবে ডেভেলপমেন্ট আরম্ভ হলো, যখন আমাদের খুব স্পিডে কোনো কিছু ইকোনমিক বা কোনো কিছু ডেভেলপমেন্ট চলছে, সেই সময় রিলায়েন্স জিও থেকে কি করলো, 4G আরম্ভ করলো। প্রচুর ফোনের স্টক, মানে 4G ফোন বিক্রি হলো। রিলায়েন্স জিও পুরো গোটা ভারতবর্ষ জুড়ে ছেয়ে গেল। এতে কি হলো, যেটা সরকারি সেক্টর, অর্থাৎ বিএসএনএলের প্রতি চরম অবহেলা,
শুধু সরকারের নয়, সরকারকে দোষ দিয়ে লাভ নেই, সরকারেরও যেমন হচ্ছে অবহেলা তেমনি কাস্টমারেরও অবহেলা। হ্যাঁ কি না? আমাদের বিএসএনএল নাম্বারগুলো পোর্ট করতে শুরু করলাম কি না? বিভিন্ন ভোডাফোন হোক, জিও হোক, পোর্ট করতে শুরু করলাম, বেশিরভাগ জিও ইউজার ছিল। এর ফলে কি হলো? এর ফলে বিএসএনএল এখন বর্তমানে বসে যাচ্ছে বা নেই বললেই চলে। হ্যাঁ কি না? আছে, থাকবে না কেন, কিন্তু অনেকাংশে কম। তাহলে বলতে পারি আমাদের এই ক্ষেত্রে সরকারের নিশ্চয়ই ওই রিলায়েন্স জিও বা ওই কোনো বিশেষ সরকারি সংস্থার প্রতি একটা ভালো মানে সুপারিশ বা একটা কিছু ছিল, যার প্রভাবে আমাদের বিএসএনএলের দিকে বসে যাওয়া বা সরকারি জিনিসটাকে অনেকটা কমিয়ে দিয়ে বেসরকারির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, যেটা মিশ্র ইকোনমি থেকে ধনতান্ত্রিক ইকোনমির দিকে শিফট করা। হ্যাঁ কি না? কথাটা বুঝতে পারলে কিনা বলো? বোঝা গেছে? আমি সেটা এক্সাম্পল দিয়ে বললাম, এরকম অনেক এক্সাম্পল আছে। হ্যাঁ কি না? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বোঝা গেছে? তাহলে কোন ধরনের দেশে এইগুলো দেখা যায়? যেগুলো আমাদের এইরকম ভারত রিলেটেড, যেমন ভারত, বাংলাদেশ, পাকিস্তান। নোট ডাউন করো, ভারত, বাংলাদেশ, পাকিস্তান। লিখেছ? এই সমস্ত দেশে কিন্তু এই মিশ্র ইকোনমি লক্ষ্য করা যায়। হ্যাঁ কি না? কোনো ডাউট থাকলে আমাকে বলবে। নেক্সট যেটা জানার দরকার, যে এই যে ইকোনমি আরও ভাগ করব কিসের ওপর? নোট ডাউন করো, অর্থনৈতিক উন্নয়নের ওপর। আগে আশা করি প্রত্যেকে লেখা হয়েছে। আজকে শুধুমাত্র স্ট্রাকচার নিয়ে আলোচনা করব, পরের দিন আরও ডিটেলসে যাব। ঠিক আছে? পরের দিনই মেন ইনকাম দিয়ে স্টার্ট করব। নেক্সট আবার মাঝখানে লেখো ইকোনমি বলে। এরপর যে ইকোনমির ভাগটা করব সেটা কার উপর ভিত্তি করে? লিখে নাও যে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়ন। ওকে? এই অর্থনৈতিক উন্নয়নের উপর ভিত্তি করে কটা ভাগে ভাগ করতে পারি এই ইকোনমিকে? ভালো করে শুনে নাও, 3টে ভাগে। এর ডিটেলস আর যাচ্ছি না, জাস্ট এক্সাম্পল মনে রাখলেই হবে। 3টে ভাগে কি কি? একটা হচ্ছে লিখে নাও যে উন্নত অর্থনীতি। উন্নত অর্থনীতি। 2 নম্বর লিখে নাও যে অনুন্নত অর্থনীতি। অনুন্নত অর্থনীতি। আর 3 নম্বর লিখে নাও যে উন্নয়নশীল অর্থনীতি। উন্নয়নশীল অর্থনীতি। ওকে? এই 3টে কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। উন্নত অর্থনীতি, অনুন্নত অর্থনীতি, আর একটা কি? আর একটা হচ্ছে উন্নয়নশীল অর্থনীতি। এবার ভালো করে তোমরা শুনেই বুঝতে পারছো, যেটা এখনও পর্যন্ত অলরেডি ডেভেলপড, যেটা হচ্ছে একদমই ডেভেলপমেন্ট হয়নি, আর একটা ডেভেলপমেন্টের দিকে এগোচ্ছে। শুধুমাত্র এক্সাম্পলগুলো মনে রাখা যায় কোন কোন দেশে চলে। লিখে নাও হচ্ছে উন্নত কোন দেশ? আমরা জানি দ্যাট ইজ ইউএসএ, ইউকে, জাপান প্রভৃতি, বা জার্মানি, ইউরোপিয়ান, বেশিরভাগ ইউরোপিয়ান কান্ট্রি, অস্ট্রেলিয়া, এগুলো প্রত্যেকটাই উন্নত। অনুন্নত কোনটা? বেশিরভাগ আফ্রিকান কান্ট্রি, নাইজেরিয়া, সেনেগাল, ক্যামেরুন, ঘানা, এই সব, সুদান, এইগুলো। তার সঙ্গে হচ্ছে এশিয়ার ক্ষেত্রে বলতে পারি আফগানিস্তান। ওকে? উন্নয়নশীল বলতে কোনটা? উন্নয়নশীল বলতে যেখানে পিছিয়ে পড়েছে বাট উন্নত অর্থনীতি দিয়ে কিন্তু আমরা মুভ করছি, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ইন্ডিয়া, এছাড়া বাংলাদেশ, পাকিস্তান তো আছেই। এগুলো ইকোনমিকে ভাগ করলাম কিসের রেসপেক্টে? অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি করে। হ্যাঁ কি না? তাহলে ভালো করে শোনো না, একটু বলে দিই, এই উন্নত অর্থনীতি বলতে কোনটা? ভালো করে শোনো, অর্থনীতি মানে এই নয় ইনকাম প্রচুর খুব ঝাঁ চকচকে ব্যাপার, তার উপর কিন্তু ভিত্তি করছে না। এর কিছু ফ্যাক্টর রয়েছে, যেমন জাতীয় আয়। জাতীয় আয় উন্নত দেশ অর্থনীতির ক্ষেত্রে অনেকটা হাই, উন্নতির ক্ষেত্রে কম। মাথাপিছু আয়, প্রত্যেক ব্যক্তি কতটা করে একা ইনকাম করে, তার রেসপেক্টে উন্নত অনেকটা হাই, অনুন্নতর কম। জন্মহার, ভালো করে শুনবে, জন্মহার উন্নত অর্থনীতিতে বেশি হবে না কম হবে? কি মনে হয়? জন্মহার বলো, বেশি হবে না কম হবে? উন্নততে কি হবে? বেশি হবে না কম হবে? জন্মহার, জন্মহার কম হবে। আর অনুন্নতে কি হবে? জন্মহার বেশি হবে। মৃত্যুহার কি হবে উন্নততে? বলো বলো, মৃত্যুহার কি হবে? মৃত্যুহারও উন্নততে কম, অনুন্নতে বেশি। হচ্ছে দারিদ্রতা, দারিদ্রতা উন্নততে কম, অনুন্নতে বেশি।
বেকারত্ব আনএমপ্লয়মেন্ট, উন্নয়তে কম এখানে বেশি, শিশু মৃত্যু কম শিশু মৃত্যু অধিক শিশু মৃত্যু, এগুলো প্রত্যেকটার কম্প্যারিজন। বোঝা গেল? হ্যাঁ কি না? এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে শোনো। এই টাইপের ব্যাপারগুলো কিন্তু আমাদের ভালো করে জানতে হবে। হচ্ছে না হয়নি? চলো নেক্সট এবার জানার দরকার যে এই যে অর্থনীতিকে ভাগ করব, ভালো করে শোনো, এই যে অর্থনীতিকে ভাগ করব আবার একটা টাইপের, এটা কিসের ওপর? প্রকৃতির ওপর ভিত্তি করে। দেখো আজকে শুধুমাত্র এই টাইপসগুলোই বলে যাব, ভালো করে দেখে নাও। আবার আমরা ইকোনমিকে ভাগ করব, একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখো, একটু বোরিং লাগতে পারে। আবার আমরা ইকোনমিকে ভাগ করব কার ওপর? প্রকৃতির ওপর। প্রকৃতির ওপর ভিত্তি করে। ওকে, তাহলে টাইপস অফ ইকোনমি অ্যাকর্ডিং টু দ্য ডিফারেন্ট টাইপ অফ এলিমেন্ট। দেখো এতে কীভাবে ভাগ করতে পারি? একে মোটামুটি তিনটে ভাবে ভাগ করা যায়, প্রকৃতির ওপর তিনটে ভাগ করা যায়। কি কি? ফার্স্ট, কৃষি নির্ভর অর্থনীতি হচ্ছে, নোট ডাউন করো, কৃষি ভিত্তিক। 2 নম্বর, শিল্প ভিত্তিক। আর 3 নম্বর কি? এটা হচ্ছে পরিষেবা নির্ভর। ওকে, যেটাকে অনেক সময় দ্বৈত অর্থনীতি বলতে পারে পরিষেবা নির্ভর, পরিষেবা নির্ভর অর্থনীতি। ওকে, অসুবিধা নেই। তাহলে ফার্স্ট একে বলা হয় অ্যাগ্রেরিয়ান ইকোনমি, একে বলা হয় ইন্ডাস্ট্রিয়াল ইকোনমি, আর এটাকে বলা হয় সার্ভিস ইকোনমি। একটু ইংলিশ টার্মগুলো মনে রাখা দরকার। চলো, কাকে বলা হয় কৃষিভিত্তিক অর্থনীতি? AGRARIAN, ওকে, RIAN, ইন্ডাস্ট্রিয়াল সার্ভিস। অসুবিধা নেই। নেক্সট এই যেটা গুরুত্বপূর্ণ, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও, কাকে কৃষিভিত্তিক অর্থনীতি বলছি? ভালো করে শোনো, যে সমস্ত দেশে প্রায় 75% মানুষ কৃষির ওপর নির্ভরশীল, এবং যে দেশের জিডিপি বলতে মোট আভ্যন্তরীণ উৎপাদন, জিডিপি লেখো আগে, পরে আমি এগুলো পরের ক্লাসে ডিসকাস করব। জিডিপিতে কৃষিক্ষেত্রের অবদান 50% বেশি। লিখে নাও, জিডিপিতে কৃষির অবদান 50% বেশি, এবার 50%-এর বেশি। এবার তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, স্যার জিডিপি কি? আমি নিশ্চয়ই বলবো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট, এটাই তো মেন বোঝানোর ব্যাপার। এটা পরের দিন আমি ডিসকাস করব ন্যাশনাল ইনকামের সময়। এখন শুধু এটুকু লিখে নাও যে সমস্ত দেশের মানুষ সম্পূর্ণভাবে কৃষিজীবী বা 75% প্রায় কৃষিকাজের উপর নির্ভরশীল, ভারতে তো অবশ্যই আছে, তো তার সঙ্গে সঙ্গে জিডিপিতে এর মূল্যায়ন বা অবদান 50%-এর বেশি, তাদেরকে বলা হয় কৃষিভিত্তিক অর্থনীতি। শিল্পভিত্তিক কাকে বলে? শিল্পভিত্তিক অর্থনীতি বলতে আমরা সেটাই বলি যেখানে শিল্প পরিকাঠামো ক্ষেত্রে অবদান জিডিপিতে 50%-এর বেশি, বা এটা বলা যায় যে সমস্ত দেশ থেকে বেশিরভাগ রপ্তানি হয় শিল্পদ্রব্য, অর্থাৎ শিল্পকেন্দ্রিক যে উৎপাদনটা কৃষিক্ষেত্রের থেকে বেশি হয়, এবং যে উৎপাদনটা শিল্পের ক্ষেত্রে করলাম সেটা বাইরের দেশে রপ্তানিটাও আমরা বেশিভাবে লক্ষ্য করি, সেগুলো হচ্ছে শিল্পকেন্দ্রিক অর্থনীতি বা শিল্পভিত্তিক অর্থনীতি। হচ্ছে, জাস্ট এটুকু লিখে রাখো, শিল্পজাত দ্রব্য অর্থাৎ শিল্পের মাধ্যমে যেটা উৎপন্ন হয় দ্রব্য বাইরে, শিল্পজাত দ্রব্য বাইরে বল দেশের বাইরে বেশি রপ্তানি হয়। এর সঙ্গে তোমরা নোট ডাউন করে নিতে পারো যে জিডিপিতে শিল্পের অবদান 50%-এর বেশি। ওকে, জিডিপিতে শিল্পের অবদান 50%-এর বেশি। অসুবিধা নেই, হ্যাঁ কি না? নেক্সট হচ্ছে, ভালো করে শোনো, যে পরিষেবা নির্ভর বলতে কোনটাকে বলি? যে অর্থাবস্থায় চিরাচরিত এবং আধুনিক ক্ষেত্রে সহাবস্থান আছে। ওকে, যেমন ইন্ডিয়াতে তো আছেই, বা বলতে পারো যে সমস্ত ক্ষেত্রে পরিষেবা ক্ষেত্রের অবদান 50%-এর অধিক। জাস্ট লিখে নাও, পরিষেবা ক্ষেত্রের অবদান জিডিপিতে 50%-এর অধিক। পরিষেবা ক্ষেত্রের অবদান জিডিপিতে 50%-এর বেশি, 50%-এর বেশি। প্রত্যেকে নোট ডাউন করেছো? সৌভিক একটু মিউট করে দাও না, আওয়াজ আসছে, ট্রেনের আওয়াজ। হয়েছে প্রত্যেকের? কোনো সমস্যা নেই। এই গেল কার উপর? প্রকৃতির উপর ভিত্তি করে কিন্তু আমরা ভাগ করলাম। বলো, কোনো ডাউট থাকলে কোনো
বটেই, জিডিপিতে হচ্ছে 50%-এর বেশি অবদান। হ্যাঁ, তাই তাকে সেই রেসপেক্টে ভাগ করছি। যদি শিল্পের থাকে শিল্পভিত্তি, যে কৃষির থাকে কৃষির, আর যদি সার্ভিস থাকে তাহলে সার্ভিসের। বোঝা গেছে? এটা 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 ডিপেন্ড করবে কার ওপর? এটা কিন্তু ডিপেন্ড করবে জিডিপির ক্ষেত্রে কতটা অবদান। তাই কীভাবে জিডিপি ক্যালকুলেট করে সেগুলো আমরা বলে দেবো, যে এইভাবে জিডিপি ক্যালকুলেট হচ্ছে। তখন তোমরা আরও ভালো করে বুঝতে পারবে। হ্যাঁ কি না? কোনো অসুবিধা বোঝা গেছে না যায়নি? গেছে তো? চলো এরপরে ভালো করে শুনে নাও, যে একটা জিনিস আমাদের জেনে নেওয়া দরকার, যে এই যে ভাগগুলো করলাম, এরপরে আর একটা গুরুত্বপূর্ণ ভাগ করা প্রয়োজন। সেটা কি? সেটা হচ্ছে ক্ষেত্র। ক্ষেত্রকে ইংলিশে কি বলা হয়? ক্ষেত্রকে ইংলিশে বলা হয় সেক্টর। একটা সেক্টর বলে বা ক্ষেত্র বলে লেখো। ক্ষেত্র কি? ভালো করে শোনো, একটা জিনিস জেনে নেওয়া দরকার। সেক্টর বা ক্ষেত্র বলতে কি বুঝি আমরা? আমরা প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর কথাটা বুঝি। সেক্টর বলতে এটাকে বোঝায় যেখানে কোনো উৎপাদন বা উৎপাদিত সামগ্রীর ভিত্তিতে ডাইরেক্ট ইনকাম করা বা মুনাফা অর্জন সম্ভব, সেটা হচ্ছে ক্ষেত্র। কথাটা বোঝা গেল? আমরা যেটাকে সামনে রেখে বা যেটার উপর ভিত্তি করে কোনো কিছু ইনকাম করছি, সেটাই হচ্ছে ক্ষেত্র। এই ক্ষেত্র আবার ক প্রকার? এই ক্ষেত্রকেও 3 ভাগে ভাগ করা হয়। দেখো, ছকের মাধ্যমে লিখে রাখো, একবার নজরে পড়লে কিন্তু তোমাদের লেখা মানে বোঝা কমপ্লিট হয়ে যাবে। দ্যাট ইজ ফার্স্ট প্রাইমারি সেক্টর। ফার্স্ট নোট ডাউন করবে প্রাইমারি সেক্টর। নেক্সট নোট ডাউন করবে সেকেন্ডারি সেক্টর। বাস, এই সেকেন্ডারি সেক্টরটাকে কী বলা হয় জানো? এই সেকেন্ডারি সেক্টরটাকে বলা হয় ম্যানুফ্যাকচারিং বা ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। যাই হোক, লিখে নাও সেকেন্ডারি সেক্টর। আর নেক্সট নোট ডাউন করবে টার্সিয়ারি সেক্টর, ওকে, বা তৃতীয় ক্ষেত্র। নোট ডাউন করো টার্সিয়ারি সেক্টর। ওকে, প্রাইমারি সেক্টর, সেকেন্ডারি সেক্টর, টার্সিয়ারি সেক্টর। কোনো অসুবিধা হলে বলবে আমাকে, ইয়েস অর নো। এই 3টে সেক্টর কিন্তু গুরুত্বপূর্ণ। এবার প্রাথমিক সেক্টরটা আর একটা বিশেষ নাম আছে, দ্যাট ইজ এগ্রিকালচারাল সেক্টর। তোমরা বুঝতেই পারছো কি বলতে চাইছি আমি, এগ্রিকালচারাল সেক্টর। আর সেকেন্ডারি সেক্টরকে আর কি বলা হয়? দ্যাট ইজ ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। ওকে, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। এটাকে আর একটা নামে বলা হয়, দ্যাট ইজ ম্যানুফ্যাকচারিং সেক্টর। দেখো, এই নামগুলোর মধ্যে কিন্তু তোমরা কি আছে না আছে সেটা কিন্তু বুঝতে পারছো হয়েছে। আর টার্সিয়ারি বলতে যেটাকে বলা হয় সার্ভিস সেক্টর। দেখো, এবার যেটা গুরুত্বপূর্ণ, কোন সেক্টরের মধ্যে কি কি রয়েছে। ওকে, চল ফার্স্ট 1 নম্বর প্রাইমারি সেক্টরের মধ্যে কি কি পড়ছে, সেটা প্রথমেই পড়ছে এটা কৃষিকাজ, এগ্রিকালচার। হ্যাঁ কি না? এটা প্রথম পড়ছে এগ্রিকালচার। সেকেন্ড কি পড়ছে? সেকেন্ড পড়ছে ফিশিং। হ্যাঁ কি না? সেকেন্ড হচ্ছে ফিশিং। ফিশিং মানে আশা করি বোঝা যাচ্ছে মাছ ধরা বা মৎস্যজীবিতা। থার্ড হচ্ছে ফরেস্ট্রি। হ্যাঁ কি না? ফরেস্ট্রি। নেক্সট নোট ডাউন করবে মিনারেলস। তারপর নোট ডাউন করবে মাইন লিখতে হবে না, মিনারেল মধ্যে লেখা হয়ে যাচ্ছে। ফুয়েল। তারপর লেখো মেটাল। ওকে, এই যে উদাহরণগুলো দিলাম ভালো করে শোনো, এই যে প্রত্যেকটা এক্সাম্পল দেওয়া হলো, এই এক্সাম্পলগুলো কার এক্সাম্পল? এগুলো কিন্তু প্রত্যেকটার প্রাইমারি সেক্টর এক্সাম্পল। তাহলে ভালো করে শোনো, কৃষিকাজ, মৎস্য চাষ, কোনো বনজ সম্পদ বা কোনো খনিজ, কোনো ধাতু বা কোনো ফুয়েল বা জ্বালানি, এগুলো 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 প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে। কেন প্রাইমারি সেক্টরের মধ্যে পড়ছে? এগুলোকে বলতে পারি প্রাকৃতিক সম্পদের ডাইরেক্ট ব্যবহার। বোঝা গেল? তাহলে যে সমস্ত ক্ষেত্রে ইনকাম বা মুনাফার জন্য আমরা প্রাকৃতিক সম্পদ যেগুলো রয়েছে, এই যে বন বলো, জল বলো, মিনারেল বলো, যাই বলি, এগুলো প্রত্যেকটা প্রাকৃতিক সম্পদ। হ্যাঁ কি না? যেগুলো মনুষ্য সৃষ্ট নয়। একটা ল্যান্ডে চাষ কি করব, কি সার দেবো, এটা মানুষ করতে পারে, কিন্তু ল্যান্ড তৈরি করার ক্ষমতা নিশ্চয়ই মানুষের নেই। তাই বাড়ির ছাদে শিল্প হয় না, কি কৃষিকাজ হয় না। বাড়ির ছাদে গার্ডেনিং হয়, কিন্তু বাড়ির ছাদে হচ্ছে কৃষিকাজ পসিবল নয়, কারণ আর্টিফিশিয়ালি যেটা সম্ভব নয় সেটা কখনোই সেক্টরের মধ্যে আসবে না বা এগ্রিকালচার হতে পারে না। হ্যাঁ কি না? ফিশিং কিছুটা আর্টিফিশিয়ালি পসিবল বা আর্টিফিশিয়ালি করা হচ্ছে, কিন্তু মেজর ফিশিং তো আর্টিফিশিয়ালি হয় না। হ্যাঁ কি না? তুমি আর্টিফিশিয়ালি ইলিশ মাছ চাষ করা পসিবল নয়। হ্যাঁ কি না? বা আর্টিফিশিয়ালি করলেও তার মূল মানে পুষ্টিগুণ সেইভাবে সম্ভব হয় না বিভিন্ন মাছের ক্ষেত্রে।
তাই ফিশিংটাও প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে, জলের উপর ভিত্তি করে। একই রকমভাবে বন বলো বা মিনারেল বলো বা খনিজ সম্পদ বলো, যেমন ধাতু বলো, এগুলো কার মধ্যে পড়ছে? এগুলো কিন্তু প্রত্যেকটা পড়ছে আমাদের প্রাইমারি সেক্টরের উপর ভিত্তি করে পড়ছে। না বুঝতে পারলে না? তাহলে প্রাইমারি সেক্টর কাকে বলে? প্রাইমারি সেক্টর বলতে যেগুলো লিখে রাখো, আমি আর পয়েন্ট লেখাচ্ছি না, এই কারণে ক্লাসটা শুনে নেওয়া উচিত, যে সমস্ত সেক্টরের উপাদান প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে তাদের বলা হয় প্রাথমিক সেক্টর। ওকে, তাহলে একটা পয়েন্ট জাস্ট ইনক্লুড করে নাও, খুব গুরুত্বপূর্ণ, যে প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করে যে অর্থনীতির কার্যকলাপ এগিয়ে যাচ্ছে, বা যেখানে প্রাকৃতিক সম্পদকে ডাইরেক্ট ব্যবহার করা হয়। হয়েছে? নোট ডাউন করেছো প্রত্যেকে? লিখেছো? ইয়েস অর নো? রিপ্লাই করবে। চলো, নেক্সট হচ্ছে সেকেন্ডারির এক্সাম্পল কি? আমি এক্সাম্পল দেবো, তারপরে তোমরা বাকিরা বলতে পারবে। সেকেন্ডারির এক্সাম্পল নোট ডাউন করো, যে কি বলবো, লিখে রাখো অটোমোবাইলস। ভেরি গুড। অটোমোবাইলস। আর কি বলতে পারি? টেক্সটাইল। হ্যাঁ, বলতে পারি যেমন ডিফারেন্ট ইন্ডাস্ট্রিজ। হ্যাঁ কি না? যে ইন্ডাস্ট্রিজ এগুলো প্রত্যেকটা কি বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল বা ম্যানুফ্যাকচার, অর্থাৎ এই অটোমোবাইল ভাবো বা টেক্সটাইল ভাবো, যাই বলো, এগুলো প্রাথমিকভাবে এই প্রাইমারি সেক্টরের উপর ডিপেন্ডেন্ট। ইয়েস অর নো? রিপ্লাই করে প্রত্যেকে। হ্যাঁ কি না? প্রাথমিকের ওপর ডিপেন্ডেন্ট। কেন? প্রাথমিকে তুমি মেটাল পাও, ফুয়েল পাও, মিনারেল পাও, এইগুলোকেই তো তুমি কাজে লাগাচ্ছ অ্যাজ এ অটোমোবাইল হিসাবে বা অ্যাজ এ ইন্ডাস্ট্রি হিসাবে। হ্যাঁ কি না? তুমি এগ্রিকালচার বা ফরেস্ট্রি থেকে যা পাচ্ছ সেটাই তুমি টেক্সটাইলে কাজে লাগাচ্ছ। হ্যাঁ কি না? বোঝা যাচ্ছে? ফিশিংকে যেটা পাচ্ছ সেটাও তুমি ইন্ডাস্ট্রিয়ালের মধ্যে লাগাতে পারো। তুমি বলে ফিশকে কীভাবে ইন্ডাস্ট্রিয়াল করবো? দ্যাট ইজ ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প। হ্যাঁ কি না? জিওগ্রাফি একটা জিনিস ভালো করে শুনে রাখো, হিস্ট্রির সঙ্গে কনস্টিটিউশন যেমন ওতপ্রোতভাবে জড়িত, তেমনি ভূগোলের সঙ্গে কিন্তু ইকোনমিক্স জড়িত। তাই অনেকেই যারা ভূগোল নিয়ে পড়ে তাদের পাশে কিন্তু ইকোনমিক্স থাকে। এটা কিন্তু একটু ভালো করে জেনে নেবে। সুদর্শন আমার সঙ্গে একমত হবে আশা করি। তো ভূগোলের সঙ্গে কিন্তু ইকোনমিক্স গুরুত্বপূর্ণ স্থান পায়, তাই অনেক সময় বিএসসি ইন জিওগ্রাফি বলা হয়। বুঝতে পারলে? তাহলে ইকোনমিক্স আর ভূগোল কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। যেটাই আমরা ভূগোলে এইগুলোর প্রত্যেকটা নিয়ে পড়াশোনা করেছি তার ব্যবহার কিন্তু ইকোনমিক্সেও আছে। ওকে, অসুবিধা নেই। এবার চলো টার্সিয়ারি সেক্টর, যেখানে সার্ভিস বলতে কী কী দেওয়া হয়? দেখো, ফার্স্ট হচ্ছে এডুকেশান। এই যে আমি পড়াচ্ছি, আমি একটা জিনিস পড়াচ্ছি তোমাদেরকে, তোমরা আমাকে মাসের লাস্টে ফিস পে করো বা কেউ অ্যাডভান্স হিসেবে সামনের শুরুতে পে করো। এই যে ফিস পে করছো, আমি যে ইনকাম করছি, আমার যে ইকোনমি, এটা হয়তো তোমরা বলবে স্যার আপনি যত ইনকাম করুন না কোনো ট্যাক্স দেওয়া হয় না। হ্যাঁ, একদমই তাই। এই ক্ষেত্রে এগুলো হচ্ছে আমাদের সরকারের ড্রব্যাক, যে এই কিছু মানে আনঅথেন্টিক সোর্স অফ ইনকামকে আমরা এক ছাতার আন্ডারে আনতে পারি না। একটা স্যার চাইলে 1 কোটি টাকাও মাসে ইনকাম করতে পারে, বা তার অফিসিয়াল ইনকাম ওভারঅল প্রচুর বাড়তে পারে, যেভাবে এখন বাড়ছে। সেক্ষেত্রে তাদের ইনকামটাও কিন্তু ট্যাক্সের আন্ডারে আসবে না, যদি স্যার টাকাটাকে ব্যাংকে বা হোয়াইট মানি হিসেবে রাখে। তাহলে এই যে ইনকাম, এটা কিন্তু পুরোপুরিভাবেই ট্যাক্স থাকে না। কিন্তু এই যে এডুকেশন দেওয়া হয়, এটা কিন্তু সে আমি পড়াই বা তুমি কোনো কলেজে ভর্তি হও সেই কলেজ পড়াক, বা তুমি কোনো এতদিন স্কুলে পড়ে এসছো, প্রত্যেকটা কি টার্সিয়ারি সেক্টর বা সার্ভিস সেক্টর, যেটা তোমার সার্ভিস দেওয়া হচ্ছে। তুমি সেই সার্ভিসের জন্য ওই সংস্থাকে পে করছো। সেটা কোনো প্রাইভেট সংস্থা হতে পারে, সেটা কোনো পাবলিক সংস্থা হতে পারে। হ্যাঁ কি না? তুমি কোনো সরকারি স্কুলে পড়তেও সামান্য পে করতে হয়। সরকারি কম পে করতে হয় কেন? সরকার সেই টাকাটা তোমার হয়ে দিয়ে দিচ্ছে। হ্যাঁ কি না? আর প্রাইভেট স্কুলে বেশি করতে হয় কেন? প্রাইভেট তোমার কাছ থেকে নিয়ে তোমাকে একটা প্রপার নলেজ দেওয়ার চেষ্টা করছে। কতটা নলেজেবল হয় সেটা পরের ব্যাপার, বাট চেষ্টা করে। হ্যাঁ কি না? নেক্সট যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ব্যাংকিং। হ্যাঁ কি না? তোমার টাকাকে সুন্দর করে রাখছে, দ্যাট ইজ ব্যাংকিং। এরপরে আর কি আছে গুরুত্বপূর্ণ? এটা ইন্স্যুরেন্স। আমাদের ডিফারেন্ট টাইপ অফ ইন্স্যুরেন্স সেক্টর রয়েছে। আমি ব্যাংকিং ইন্স্যুরেন্সের আলাদা আলাদা চ্যাপ্টার রয়েছে, আমি ডিসকাস করব কীভাবে আরবিআই ন্যাশনালাইজড হলো, তার আন্ডারে কোন কোন ব্যাংক ছিল, ব্যাংক অফ বেঙ্গল থেকে আরম্ভ করে, ব্যাংক অফ হিন্দুস্তান থেকে আরম্ভ করে, কীভাবে ব্যাংক অফ কলকাতা হয়ে এখন এসবিআই এসছে, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, প্রত্যেকটা কোন সালে নাম চেঞ্জ হয়েছে, কোন সালে স্টেট ব্যাংক অফ বিকানির, স্টেট ব্যাংক অফ জয়সলমীর মিলে গিয়ে ব্যাংক অফ ইন্ডিয়া হয়েছে,
পশ্চিমবঙ্গের কোন ব্যাংক প্রথম, কোন ব্যাংক স্বাধীনতার পরে হয়েছে, এগুলো প্রত্যেকটা আমরা ব্যাংকিং ইন্স্যুরেন্স বলে আলাদা একটা ক্লাস নেব ইকোনমিক্সের, তার মধ্যে ডিসকাস করবো। এগুলো কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। এছাড়া আর কি বলতে পারি, ট্যুরিজম। ট্যুরিজম বলতে দেখো দীঘা বা কোনো ট্যুরিস্ট স্পটকে সাজানো গোছানো, একটা নান্দনিক সুখ দেওয়া, এটাও কিন্তু সার্ভিসের মধ্যে পড়া হয়। ওকে, নেক্সট যেটা বলো যে ট্রান্সপোর্টেশন। ট্রান্সপোর্টেশনও কিন্তু আলাদা একটা চ্যাপ্টার আছে, ভূগোলের চ্যাপ্টার, যে ট্রান্সপোর্টেশন কটা উপায় সম্ভব হয়, কে বলতে পারবে? ভারতে ট্রান্সপোর্টেশনের জন্য কটা উপায় আছে, কে বলতে পারে? বলা উচিত। ভারতে ট্রান্সপোর্টেশনের জন্য কটা উপায়? তিনটে স্যার। কি কি? চারটা। তিনটে কি কি? চারটে হলে বা কি কি? জলপথ, রেলপথ আর হচ্ছে আকাশ। আর সড়ক পথটা কে বলবে? তুমি যেটা তুমি কিভাবে আমার বাড়িতে পড়তে আসো, রেলপথে, জলপথে না আকাশপথে? বলো, তুমি যে আমার বাড়িতে পড়তে আসো কিসে, বাসে আসো, সেটা ভুলে গেলে চলবে? সড়ক পথ। তাহলে সড়ক পথ সব থেকে গুরুত্বপূর্ণ। তাহলে সড়ক পথ, রেলপথ, উড়োজাহাজ পথ যেটাকে আমরা উড়ান বলি, বা তার সাথে জলপথ আছে। তাহলে এইটা চারটে হচ্ছে ভারতীয় ট্রান্সপোর্টেশনের উপায়। অসুবিধা নেই? হ্যাঁ কি না? খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টগুলো কিন্তু। বলো বোঝা গেছে হ্যাঁ কি না? ইয়েস অর নো? স্যার হেলথ সেক্টর হবে কোনটা? হ্যাঁ অবশ্যই অবশ্যই, আমি লিখছি এক্ষুনি। হসপিটাল হবে স্যার। হ্যাঁ হসপিটাল, রেল। আসছে, রেল বলে দিয়েছি আমি, কি শুনলে এতক্ষণ? তাহলে রেল তো ট্রান্সপোর্টেশনের মধ্যে পড়েই গেছে, রেল তো ট্রান্সপোর্টেশনে পড়েই গেছে। এরপরে আছে হেলথ, একদমই তাই। হেলথ একটা গুরুত্বপূর্ণ সার্ভিস সেক্টর। তথ্য প্রযুক্তি ওটা হচ্ছে কার মধ্যে পড়বে, টার্সিয়ারি না সেকেন্ডারি? সেকেন্ডারি। তথ্য প্রযুক্তি কোন জায়গাটা সেটা জানতে হবে। তথ্য প্রযুক্তির মাধ্যমে যদি কোনো আমাদের কোনো মানে সাহায্য বা কোনো সার্ভিসের রেসপেক্টে হয়, দ্যাট ইজ টার্সিয়ারি। যদি ওটাকে একটা আইটি ইন্ডাস্ট্রি মনে করি, তাহলে সেকেন্ডারি। কথাটা বুঝতে পারলে কিনা বলো? তুমি একটা ভালো করে একটা ছবি বানিয়েছো, কিন্তু তুমি, তোমার কাছে কোনো গ্যাজেট নেই, তুমি সেটাকে কাউকে মেল করবে, ঠিক আছে? তুমি একটা কোনো সাইবার ক্যাফেতে গেলে, তুমি তাকে 40 টাকা দিলে, সে তোমার সমস্ত জিনিসটাকে একটু এডিট করে তোমাকে পাঠিয়ে দিল। তাহলে ও তোমার কিন্তু তথ্য প্রযুক্তি হিসাবে কাজ করলো, তখন সে তোমার সার্ভিস দিল, তুমি তার জন্য পে করলে। এটা কি? তখন সেই আইটিটা অ্যাজ ইউজ হলো টার্সিয়ারি সেক্টরে। কিন্তু ওটা যদি একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট হিসাবে ইউজ করা হয়, বিভিন্ন সফটওয়্যার কোম্পানি মতো করে, তখন কি হবে? তখন সেটা হবে সেকেন্ডারি সেক্টর। কথাটা বোঝা গেছে? ইয়েস অর নো রিপ্লাই করবে প্রত্যেকে। হ্যাঁ স্যার। হ্যাঁ কি না? এই জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে। চলো নেক্সট যেটা আমার জানার দরকার, একটু আর দুটো ছোট ছোট পয়েন্ট আছে, নোট ডাউন করো। যে উপাদান, নেক্সট একটা হেডিং করবে উপাদান, ছোট্ট পয়েন্ট বাকি। উপাদান উপাদান বলতে কি, ভালো করে শুনে নাও। আমাদের দেশজ বা ভারতীয় অর্থনীতির ক্ষেত্রে কোন কোন উপাদান উৎপাদনে সাহায্য করে? ব্যাকেরে লিখে নাও, উৎপাদনে সাহায্য করে। কোন কোন উপাদান? এর চারটি উপাদান কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ফার্স্ট, জমি। ব্যাকেরে লিখে নাও ল্যান্ড ছাড়া কোনো রকম ম্যানুফ্যাকচার, কোনো রকম উৎপাদন কিন্তু পসিবল নয়। 2 নম্বর খুব গুরুত্বপূর্ণ, শ্রম। তুমি জানো যতই যাই করুক শ্রম ইম্পর্টেন্ট, দ্যাট ইজ লেবার। দেখো লেবারের স্পেলিং কিন্তু LABORও হয়, LOBURও হয়, একটা ব্রিটিশ ইংলিশ, একটা ল্যাটিন ইংলিশ। নেক্সট মূলধন, এটাও গুরুত্বপূর্ণ। মূলধন যেটাকে বলতে পারি আমরা ক্যাপিটাল। তারপরে যেটা জানার দরকার হয় সেটা হচ্ছে সংগঠন, যাকে আমরা বলতে পারি অর্গানাইজেশন। হ্যাঁ কি না? এই চারটে হচ্ছে উৎপাদনে সাহায্য করে আমাদের দেশজ ক্ষেত্রে বা ভারতীয় ক্ষেত্রে। কোনো অসুবিধা হলে বলবে আমাকে, হ্যাঁ কি না? কোনো অসুবিধা থাকলে আমাকে বলবে। বোঝা গেছে না যায়নি? হয়েছে? হ্যাঁ স্যার। চলো, কোনো সমস্যা নেই। তাহলে এই হলো আজকের আমাদের টপিক। পরের দিন জাস্ট এরপর থেকে বলতে কি, এরপরের যে চ্যাপ্টার আমি পড়াবো সেটা কি, সেটা হচ্ছে ন্যাশনাল ইনকাম বা ভারতের জাতীয় আয়। জাতীয় আয়ের শুরুতেই একটা টপিক বলে দেবো, যেটা আমি আজকেই বলে যাচ্ছি, পরের দিন বেশিরভাগে ডিসকাস করব। সেটা
আমাদের এই যে অর্থনৈতিক উন্নতি কিভাবে হচ্ছে এটাকে পরিমাপ করার জন্য দুটো বিশেষ উন্নতির সূচক আমাদের মনে রাখা প্রয়োজন। একটা হচ্ছে PQLI আর 2 নম্বর কি? 2 নম্বর হচ্ছে HDI। PQLI এর ফুল ফর্ম কি? দ্যাট ইজ ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স, লিখে রাখতে পারো ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স, আর একটা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। তার মধ্যে এটা বেশি গুরুত্বপূর্ণ। ওকে, এই দুটো হচ্ছে পরিমাপ করা হয় কাকে? অর্থনৈতিক উন্নয়নকে। এই দুটো নির্দেশক দ্বারা পরিমাপ করা হয়। পরের দিন যখন ন্যাশনাল ইনকাম আমি আরম্ভ করব, আমাকে একটু মনে করে দিও যে অর্থনৈতিক উন্নতি পরিমাপটা একটু বলার বাকি আছে। তাহলে ওইটা আমি এই PQLIটা, পুরো নাম কি বললেন? কোনটা বলো? স্যার এসডিআই এর পুরো নাম কি বললেন? হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ইতু তুমি জানতে না এটা? না জানাটা বড্ড আশ্চর্যের ব্যাপার তোমার ক্ষেত্রে, অন্তত তোমার এই ক্লাস কদিন আগে হয়েছে। একটু পড়ে রাখো, বারবার বলছি পড়ে রাখো। যাই হোক, তাহলে এর ফুল ফর্ম হচ্ছে ফিজিক্যাল কোয়ালিটি অফ লাইফ ইন্ডেক্স, এর হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। ওকে, তাহলে এই দুটোর একটু আমাকে মনে করিয়ে দিও যে পরের দিন ক্লাসের শুরুতে কিভাবে HDI ক্যালকুলেট করা হয়। HDI আরও কর বিষয়ের ওপর ডিপেন্ড করে। ভারতের এর কি ব্যাপার, এগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আলোচনা করে নেব। ঠিক আছে, এগুলো আলোচনা করার পরেই আমরা একদম চলে যাব হচ্ছে জিডিপি, GNP, NDP, NNP অর্থাৎ জাতীয় আয়ের বিভিন্ন ব্যাপারে। হয়েছে? চলো তাহলে আজকে এতটা। কারো কোনো ডাউট হলে, কোনো সমস্যা হলে আমাকে জিজ্ঞেস করে নেবে। ওকে, চলো। ফার্স্ট পেজ, এই তো ফার্স্ট পেজ এখান থেকে স্টার্ট করেছি। ঠিক আছে ঠিক আছে স্যার, হ্যাঁ স্যার, ওকে। হয়ে গেছে।